প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। যশোর বোর্ড ২০২৫-এর সি প্রোগ্রামিং অংশের সমাধান করব। এখানে একটি সিরিজ দেয়া আছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আপ টু n স্কোয়ার। এই ধারাটির যোগফল আমাদেরকে লুপ ব্যবহার করে নির্ণয় করতে হবে। প্রথম দুটি প্রশ্ন জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সমাধান করব। এছাড়াও আমাদেরকে গ নম্বরে এই ধারাটির জন্য অ্যালগরিদম লিখতে বলা হয়েছে। প্রথম যে জ্ঞানমূলক প্রশ্ন সেখানে লেখা আছে কিওয়ার্ড কি। আমরা জানি কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামিং ভাষায় কতগুলো সংরক্ষিত শব্দ আছে, যে শব্দগুলো শুধুমাত্র প্রোগ্রামিং রচনার কাজে ব্যবহৃত হয়, সেই শব্দগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয়। খ নং প্রশ্নে আমাদের অনুধাবনে দেয়া আছে বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ বুঝিয়ে লিখো। দেখো, বিউটিফুল শব্দটির পরে এখানে একটি এক্সক্লেমেশন সাইন ব্যবহৃত হয়েছে। তো ভেরিয়েবল ঘোষণার যে নিয়ম, সেই নিয়মের মধ্যে কিন্তু এক্সক্লেমেশন সাইনটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাই আমরা ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলো যদি ভালো করে অধ্যয়ন করি, তখন বুঝতে পারবো এই ভেরিয়েবল ডিক্লারেশন বা চলক ঘোষণাটি সঠিক কিনা। তো আমরা কি বলবো, বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ, কারণ ভেরিয়েবল ঘোষণার নিয়ম অনুযায়ী ভেরিয়েবলের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং বিশেষ চিহ্ন হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করা যায় ইংরেজি বর্ণ, অবশ্যই স্মল লেটার ব্যবহার করতে হবে, এবং অঙ্ক ব্যবহার করা যায় 0 থেকে 9 পর্যন্ত, এবং স্পেশাল ক্যারেক্টার হিসেবে বিশেষ চিহ্ন হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর বা ডলার সাইন ব্যবহার করা যায়। তো ভেরিয়েবল নামের অন্য কোনো ভেরিয়েবল যখন ঘোষণা করা হয়, তখন অন্য কোনো বিশেষ অক্ষর, যেমন @ সাইন, এখানে তোমাদের হ্যাশট্যাগ রয়েছে, কোলন রয়েছে, ডাবল কোটেশন রয়েছে, এক্সক্লেমেশন সাইন রয়েছে, এই ইত্যাদি ব্যবহার করা যায় না। এগুলো কোনোটাই ব্যবহার করা যায় না। কিন্তু এখানে ভেরিয়েবল নামক যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে যে চিহ্ন ব্যবহৃত হয়েছে, যে আন্ডারস্কোর, যেখানে যে এক্সক্লেমেশন সাইনটি ব্যবহৃত হয়েছে, সেটি সঠিক নয়। তাহলে এখানে ভেরিয়েবল নামক ভেরিয়েবলে আন্ডারস্কোর চিহ্ন ব্যবহৃত হয়েছে, যে আন্ডারস্কোর না, এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক যে চিহ্নটি ব্যবহৃত হয়েছে সেটি সঠিক নয়। তাই ভেরিয়েবল নামের উদাহরণটি ভুল। আমাদেরকে গ নং প্রশ্নে ধারাটির জন্য একটি অ্যালগরিদম লিখতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, এরকম যখন কোনো সিরিজের অ্যালগরিদম লিখতে বলা হয়, তখন কিন্তু আমাদের ফ্লোচার্ট দেখে দেখেই লিখতে হবে, কারণ অ্যালগরিদম কোনো মুখস্থ লিখার জিনিস নয়। অ্যালগরিদম হলো মূলত স্টেপ বাই স্টেপ প্রসেস টু রিপ্রেজেন্ট এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ প্রোগ্রাম। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা চিত্রভিত্তিক উপস্থাপনা হলো মূলত ফ্লো চার্ট। এই প্রবাহ চিত্র যদি আমাদের সামনে থাকে, তখন প্রবাহ চিত্র থেকে আমরা ধাপ 1 কোন কাজ সংগঠিত হচ্ছে, ধাপ 2 কোনটি সংগঠিত হচ্ছে, ধাপ 3 থেকে ধাপ 4 কীভাবে যাচ্ছে, অথবা সত্য হলে কোন ধাপে যাবে, মিথ্যা হলে কোন ধাপে যাবে, সেগুলো কিন্তু আমরা এই ফ্লো চার্টের মধ্যেই দেখিয়ে থাকি। আমাদেরকে কিন্তু ফ্লো চার্ট লিখতে বলা হয়নি, কিন্তু এক্সামে যদি আমাদেরকে অ্যালগরিদম লিখতে বলে, তখন আমরা পাশাপাশি ফ্লো চার্টটি লিখতেও পারি, অথবা এই ফ্লো চার্টটি আমরা রাফ অংশে এঁকে তারপর আমরা ফ্লো চার্ট দেখে দেখে অ্যালগরিদম লিখব। অ্যান্সারটি আমরা এভাবেই শুরু করব। তাহলে ধাপে ধাপে যে সমস্যা সমাধানের ধারাবাহিক বর্ণনা, তাকে কি বলা হয়? অ্যালগরিদম বলা হয়। তো এই ফ্লো চার্টের আলোকে আমাদেরকে অ্যালগরিদম লিখতে হবে, তাই আমরা ফ্লো চার্টটি রাফ অংশে এরকম লিখে দেব। এরপর আমরা লিখব প্রোগ্রাম শুরু করি ধাপ 1। আমরা স্টেপ 1-এ কি লিখি? প্রোগ্রাম শুরু করি। আর সেই স্টেপ 1টি হতো ফ্লো চার্টে স্টার্ট নামক যে ওভাল শেপের প্রতীক, সেখানে আমরা ধাপ 1-এর কথাটি লিখে ফেলি স্টার্ট শব্দ দ্বারা। তাহলে স্টার্ট মানেই হলো প্রোগ্রাম শুরু করি ধাপ 1। এরপর 2 নম্বর ধাপে আমরা ইনপুট গ্রহণ করি, সেজন্য আমরা লিখব ধাপ 2, ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। যেহেতু এই সিরিজটিতে সর্বশেষ মান দেয়া নেই, তাই সর্বশেষ মান যে অজানা রাশি n এর মান আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং এটি হলো ধাপ 2। 3 নং ধাপে আমরা কি করব? দুটো মান সাইন করে নিব, দুটো মান ধরে নিব। একটা হলো যোগফল যে নির্ণয় করব, সামেশন, সে যোগফলের প্রারম্ভিক মান অবশ্যই শূন্য রাখতে হবে, কারণ কোনো পদ যোগ না করা পর্যন্ত কোনো যোগফল পাওয়া যায় না, সেজন্য শুরুতে শূন্য রাখা হয়। এবং i = 2 যেটি ধরি, সেটি হলো ধারার প্রথম পদ। আমরা জেনেছিলাম ধারাটি ছিল 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেজন্য ধারার প্রথম পদ i = 2 লেখা হয়েছে।
তাহলে এটি হলো ৩ নং ধাপ। আর এই ফ্লো চার্টে আসলে এই ৩ নং ধাপ বলতে এটিকে আমরা বুঝিয়েছি লেট s ইকুয়াল টু 0 i ইকুয়াল টু 2। ৩ নং ধাপ থেকে একটি কানেক্টর ব্যবহার করে আমাদেরকে চতুর্থ ধাপে আসতে হবে। আমি কিন্তু এই ফ্লো চার্টে কীভাবে কাজটি সম্পাদন হয় সেটি ঢাকা বোর্ডের সলিউশনে তোমাদেরকে বলেছি, সেখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। এখন তো আর এটি বোঝার প্রয়োজন নেই, এখন আমাদেরকে অ্যালগরিদম লিখতে হবে। তাই আমরা ধাপ 3-এ কী লিখব, প্রোগ্রামটি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে বা এই লুপটি কতবার এক্সিকিউট করবে সেই বিষয়টি লেখা থাকে একটি শর্তের মধ্যে। সেই শর্তটি এরকম রম্বস আকৃতির বা ডায়মন্ড শেপের প্রতীকে লেখা হয় এবং সেটিকে আমরা এখানে যথারীতি ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এটি 4 নম্বর ধাপে এসে এটিকে আমরা উপস্থাপন করছি। তাহলে 4 নম্বর ধাপে কী লেখা আছে, ইফ যদি i ইজ লেস দ্যান ইকুয়াল টু n, এই শর্তটি সত্য হয়, ইয়েস হলে আমরা পরবর্তী ধাপে চলে আসব। পরবর্তী ধাপ হলো 4-এর পরে এটি 5 নম্বর ধাপ। আর যদি ইয়েস না হয় তখন আমরা এটি হলো 5, সেটি হলো 6, এটি হলো 7 নম্বর ধাপে চলে আসবো। তো আমরা কি লিখেছি, যদি i ইজ লেস দ্যান অর ইকুয়াল টু n সত্য হয় তাহলে 5 নং ধাপ। তাহলে এই শর্তটি যদি সত্য হয় তাহলে প্রোগ্রাম চলে আসবে 5 নং ধাপে। 5 নং ধাপ হলো এই ধাপটি, s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i ইন্টু i মানে হলো i স্কোয়ার, s মানে হলো পেছনের অংশের যোগফল। তাহলে আমরা কি লিখেছি, যদি শর্ত সত্য হয় তাহলে 5 নং ধাপে যাব, 5 নং ধাপ হলো এটি। অন্যথায় আমরা 7 নং ধাপে চলে আসব, অর্থাৎ শর্ত যখন মিথ্যে হবে তখন গুণফল নির্ণয় বা যোগফল নির্ণয় কোনো কাজই সম্পাদন হবে না, কিংবা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কোনো পার্টি সম্পাদন হবে না, সরাসরি ফলাফল অংশে চলে আসবে। সেটি হলো 7 নং ধাপ। এই ধাপটি হলো 7 নং ধাপ। তো আমরা 5 নং ধাপে লিখে দিব, 4-এর পরে 5-এ কি লিখেছি ফ্লো চার্টে, s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i, এই ধাপটি নির্ণয় করার কথা, এটি আমরা 5 নং ধাপে লিখে দিয়েছি। 5 থেকে কিন্তু আমরা যথারীতি পরবর্তী ধাপ 6তে চলে আসি। 6 নং ধাপে কি লেখা আছে, i ইকুয়াল টু i প্লাস 2 নির্ণয় করি। এই কথাটি আমরা অ্যালগরিদমে লিখেছি ধাপ 6, i ইকুয়াল টু i প্লাস 2 নির্ণয় করি। পুনরায় 4 নং ধাপে যাই। দেখো এই 6 নং ধাপের সাথে কিন্তু কানেক্ট করা আছে 4 নং ধাপ। যতক্ষণ পর্যন্ত এই শর্তটা সত্য হবে ততক্ষণ প্রতিবারই এই কাজগুলো সম্পাদিত হবে। তাই এটি একটি বৃত্তাকার চক্র, এটি একটি লুপ। তাহলে 6 নং ধাপে i ইকুয়াল টু i প্লাস 2 নির্ণয় করি, পুনরায় 4 নং ধাপে যাই, সে কথাটি আমরা লিখে দিব। 7 নং ধাপে কি লিখব, যদি এই শর্তটি সত্য হয় তখন আমরা 5 এবং 6 থেকে আবার 4-এ এসে আবার শর্ত যাচাই করে আবার 5 এবং 6 নম্বর ধাপ এক্সিকিউট করে আবার 4 নম্বর ধাপকে যাচাই করা হয়, সেটি সত্য হলে বারবার এইভাবে লুপটি ঘুরতে থাকে। আর যদি এই শর্তটি মিথ্যে হয়, অর্থাৎ i এর মান বড় হয়ে যায় n এর মানের তুলনায়, এখানে লেখা আছে i ইজ লেস দেন অর ইকুয়াল টু n, অর্থাৎ i এর মান n এর মানের সমান হবে অথবা ছোট হবে। আর যদি i এর মান কখনো বেড়ে যায়, এই যে প্রতিবার যেহেতু 2 করে বাড়ছে, কোনো একটা ধাপে গিয়ে i এর মান n এর মান সমান হয়ে যাবে। এর পরবর্তী ধাপে যখন i এর মান 2 বৃদ্ধি করা হবে তখন n থেকে i এর মান বড় হয়ে যাবে, তখন এই শর্তটি আর ইয়েস থাকবে না, সেটি নো হয়ে যাবে। নো হলে আমরা কি করব, এই s এর মধ্যে যে যোগফলটি রয়েছে সেটি আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট s। তাই 7 নং ধাপে কি লেখা আছে, যোগফল s এর মান ছাপাই। 7 নং ধাপ থেকে যথারীতি আমরা 8 নং ধাপ বা সর্বশেষ ধাপে চলে আসব। সর্বশেষ ধাপে আমরা কি লিখি, প্রোগ্রাম শেষ করি বা স্টপ লিখে ফেলি। এখানে ফ্লোচার্ট এন্ড লেখা আছে, অথবা আমরা এখানে স্টপ লিখতে পারবো। তাহলে এটি হলো 8 নং ধাপ। এই যে আমাদেরকে অ্যালগরিদম, এই ডান পাশের অংশটি হলো অ্যালগরিদম লিখতে হলে অবশ্যই আমাদের এই বাম পাশের ফ্লোচার্টের হেল্প নিতে হবে। সো ইট ইজ বেটার টু রাফ দ্য ফ্লোচার্ট ব্যাক অফ ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। তোমার উত্তরপত্রের শেষ পেজে তুমি অবশ্যই এরকম একটি ফ্লোচার্ট ড্র করে ফেলবে, অথবা পরীক্ষার খাতায় তুমি রাফ হিসেবে বাম পাশে ফ্লোচার্ট, ডান পাশে অ্যালগরিদম লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি ঘ নং প্রশ্নের সমাধানে। লেখা আছে উদ্দীপকের ধারাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। তো প্রোগ্রাম লেখার জন্য যথারীতি আমি এই বিষয়টি বারবার বলেছি, সি প্রোগ্রামিং আসলে এভাবে থিওরিটিক্যালি বোঝার জিনিস নয়। কিভাবে প্রোগ্রাম লিখলে কোন ধাপ থেকে কোন ধাপে এক্সিকিউট হয়, কোন ফাংশনটি কী কাজে ব্যবহৃত হয়, সেটির প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের এই চ্যানেলে অনেকগুলো সি প্রোগ্রামিং
দিয়ে লেখা আছে, সেগুলো তোমরা বেসিক প্রোগ্রাম থেকে দেখে নিবে। তো শুরুতে আমাদেরকে একটি ফাইল ইনক্লুড করতে হয়, একটি হেডার ফাইল, সেটি হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল stdio.h। স্টুডিও না, এটা এটা স্টুডিও না, অনেক আবার স্টুডিও করে ফেলে। স্টুডিও স্ট্যান্ডার্ড আইও, বেটার উচ্চারণ যে আমরা এভাবেও করতে পারি, বেটার প্রনাউন্সিয়েশন হলো stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। সেটির আগে ইনক্লুড দিতে হয়, ইনক্লুডের আগে হ্যাশ প্রতীক দিতে হয়। হ্যাশকে প্রি প্রসেসিভ ডিরেক্টর বলা হয়। তাহলে হ্যাশ প্রি প্রসেসিভ ডিরেক্টরের মাধ্যমে ইনক্লুড কিওয়ার্ডের মাধ্যমে আমরা stdio.h নামক ফাইলটিকে সংযুক্ত করি। প্রোগ্রামের দ্বিতীয় লাইন হলো মেইন ফাংশন ডিক্লেয়ার করা। ফাংশনের নাম অবশ্যই কিওয়ার্ডগুলোর নাম বড় হাতের অক্ষরে না লিখে অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হয়। মেইনের পর একটি ফার্স্ট ব্র্যাকেট থাকে, ফাংশন মানেই প্রথম বন্ধনী থাকে। এরপর মেইনের পর একটি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে, এটি প্রোগ্রামের তৃতীয় লাইন। প্রত্যেকটি প্রোগ্রামেই এই ফার্স্ট 3 লাইন কিন্তু কমন থাকবে। এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ লাইন প্রোগ্রামের, তাই আমরা সেটি দেখাবো। চতুর্থ লাইন হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আমাদের এই প্রোগ্রামে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটি হলো আই এর মান আমরা 2 লিখে দিব। একটি হলো এস এর মান আমরা 0 লিখব এবং এন এর মান আমরা গ্রহণ করব। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা কি করব, এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের টোটাল 3টি ভেরিয়েবল, একটি অজানা রাশি এন রয়েছে, এন সহ আমরা ডিক্লেয়ার করব। আমরা চাইলে i = 2 এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু i এর মান 2, আমরা প্রোগ্রামে i এর মান আমরা এখানে লিখবই না, কারণ ফর লুপের ভিতরে আমরা i এর মান লিখি। তাই i কমা দিব, s = 0 লিখব এবং সব শেষে আমরা n এর মান ইউজার থেকে আমরা নিয়ে ফেলবো। তাহলে শুরুতে কি লিখবো, ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এরপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। একটি হলো i, একটি হলো s মানে হলো সামেশন বা যোগফল, তার মান শুরুতে 0 থাকবে। n এর মান আমরা জেনে নিব, যতক্ষণ পর্যন্ত n এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এভাবে n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয় হবে। এবার আমরা n এর মান কত জিজ্ঞেস করার জন্য প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটি লাইন প্রিন্ট করব। প্রিন্টএফ ফাংশনটি মূলত আউটপুট স্ক্রিনে এরকম একটি মেসেজ প্রিন্ট করার জন্যই ব্যবহৃত হয়। এন্টার দ্য ভ্যালু অফ n, এই কথাটি প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনটি আমরা ব্যবহার করব। প্রিন্টএফ ফাংশন বা স্ক্যানএফ ফাংশন, প্রত্যেকটি ফাংশনের পরে কিন্তু সেমিকোলন থাকে, এক্সেপ্ট মেইন ফাংশন। মেইন ফাংশনের পরে কিন্তু আবার সেমিকোলন থাকে না। এবার আমরা এই প্রশ্নের উত্তরে n এর মান গ্রহণ করব। মান গ্রহণ করার ফাংশনের নাম কিন্তু স্ক্যানএফ। মনে রাখবে, যদি এই লাইনটি ব্যাখ্যা করতে বলা হয় তখন আমরা বলবো স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন, %d হলো একটি ফরম্যাট স্পেসিফায়ার, অ্যান্ড n হলো m%n হলো অ্যাড্রেস অফ n। অর্থাৎ এই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে প্রোগ্রাম ইন্টিজার টাইপের একটি n চলকের মানকে গ্রহণ করতে পারবে। n মানে এই যে ধারার শেষ পথে। তাহলে এই লাইনটির মাধ্যমে প্রোগ্রাম কী করে, মান গ্রহণ করে। এবার আমরা ফর লুপের হেল্প নিব, যেহেতু এটি লুপের মাধ্যমে সম্পাদন হবে। ফর লুপে আমরা কী লিখব, ফর একটি কিওয়ার্ড। ফর লুপের 3টি অংশ। শিক্ষার্থীরা আবারও বলছি, ফর লুপের কয়টি অংশ, 3টি অংশ। প্রথম অংশে ভেরিয়েবলের প্রারম্ভিক মান বা স্টার্টিং ভ্যালু ডিক্লেয়ার করা হয়। প্রথম যে ভেরিয়েবল i, সেটি হলো ধারার প্রথম পদ। তো প্রথম পদ i এর প্রথম পদ হলো 2, যেহেতু আমাদের সিরিজটি হলো 2 স্কোয়ার, তাহলে 2 দিয়ে শুরু হয়েছে, তাই ধারার প্রথম পদ i = আমরা 2 লিখব। দ্বিতীয় অংশে টেস্টিং বা কন্ডিশন, এখানে আমরা i এর সাথে শেষ মানের তুলনা করি, i is less than or equal to n। যতক্ষণ পর্যন্ত i এর মান n এর মানের সমান না হবে অথবা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি এক্সিকিউট হবে এবং প্রতিবার লুপ এক্সিকিউট বা লুপ সম্পাদন করার পর i এর মান 2 করে বৃদ্ধি পাবে। কেন 2 করে বৃদ্ধি পাবে? কারণ 2 স্কোয়ারের পরে রয়েছে 4 স্কোয়ার, এরপর হলো 6 স্কোয়ার, এরপর হলো 8 স্কোয়ার, তাহলে প্রতিবার 2 করে বাড়ছে। তাই ইনক্রিমেন্ট এখানে i = i+2, এটাকে ইনক্রিমেন্ট বলা হয়। এই শর্তগুলো সত্য থাকলে, মূলত এই শর্তটি i is less than or equal to n, তখন আমরা s = s plus i into i এই স্টেটমেন্টটি এক্সিকিউট করব। যেই সমীকরণের শেষে সেমিকোলন থাকে তাকে প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট বলা হয়। তাহলে এই স্টেটমেন্টের মাধ্যমে যোগফল নির্ণয়ের কাজ চলে। আমরা ঢাকা বোর্ডের প্রশ্নে একদম ভেঙে ভেঙে বলেছি কেন
আই ইন্টু আই ব্যবহার করা হচ্ছে, কিংবা এস এর সাথে এটি যোগ করলে কি হবে আমরা সেটি ভেঙে বলেছি। অর্থাৎ এস মানে হলো 2 স্কোয়ার, শুধু এস মানে হলো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার সাথে 6 ইন্টু 6 মানে পরবর্তী আই এর মান, এই পুরোটা আবার এস হয়ে যাবে, পুরোটা যোগ হয়ে এর পরের সাথে আবার 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8, সেজন্য 8 স্কোয়ার লেখা হয়েছে, তাকে আমরা আই ইন্টু আই এভাবে লিখব। তো এই লুপটি এক্সিকিউট হবে যতক্ষণ পর্যন্ত এন এর মানের সমান না হয়। এন এর মান আমরা ইউজার থেকে জিজ্ঞেস করব, ইউজার এন এর মান দেওয়ার পর প্রোগ্রাম স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এন এর মান স্টোর করে নেবে। এই ধারাটি যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি এক্সিকিউট হবে। লুপ বডি হলো এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের মধ্যে যে ফাংশনটি সেটি বারবার সম্পাদিত হবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকবে। যখন এই শর্তটি মিথ্যে হবে তখন আর প্রোগ্রাম লুপ বডি বা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করবে না, যোগফল নির্ণয় করবে না। তখন ফাইনালি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা দ্য সাম ইজ পার্সেন্ট ডি, অর্থাৎ সাম হলো পার্সেন্ট ডি দ্বারা একটি ইন্টিজার টাইপের মানকে বোঝাচ্ছে। কার মান? সেটি হলো এস এর মান, এস এর মধ্যে যোগফল রয়েছে, তাই আমরা এস এর মানটি প্রিন্ট করব। তাহলে এখানে শুধুমাত্র কেউ যদি লেখে পার্সেন্ট ডি কমা এস তাও সঠিক হবে। এখানে দুটো ডাবল কোটেশন দেওয়া হয়েছে, ডাবল কোটেশন কিন্তু একটি হবে। আমরা এখানে একটি ডাবল কোটেশন চাইলে কেটে দিব, অবশ্যই কেটে দিব, কারণ এটি ভুল হয়েছে। আমরা কি লিখব আবারও বলছি, এখানে আমরা ধারার শেষ পথ নির্ণয় করার জন্য আমরা সর্বশেষে এস এর মানটি প্রিন্ট করে দিব পার্সেন্ট ডি কমা এস এই স্টেটমেন্টের মাধ্যমে, অথবা আমরা এখানে দ্য সাম ইজ এই কথাটি লিখে একটি কোলন দিয়েও লিখতে পারি। সবশেষে মেইন ফাংশনের যে স্টার্টিং ব্র্যাকেট সেটি আমরা ক্লোজ করে দিলাম। এটিই ছিল আমাদের যশোর বোর্ড 2025-এর প্রশ্নের ঘ নং সমাধান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি আমরা শীঘ্রই অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে।